নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2022 সালে শিক্ষা দুর্নীতির মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছিল। প্রায় 24 ঘন্টার উপর পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ইডি তল্লাশি চলেছে এবং শেষ পর্যন্ত হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় কেন গ্রেপ্তার করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ছুটে যাওয়া, এসব তিনি করেননি। তারপরে ধরুন ওই শিক্ষা দুর্নীতি মামলা মানে প্রাইমারি টেটের মামলায় হচ্ছে তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইডি গ্রেপ্তার করে এবং মানিক ভট্টাচার্য বাড়িতে তল্লাশি হয়েছে, মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি, তিনি ছুটে যাওয়া তো ছেড়ে দিন, কিছুই করেননি। তারপর ধরুন রেশন দুর্নীতি মামলায় ইডি আবার জ্যোতিপ্রিয় মল্লিককে তার বাড়িতে তল্লাশি হলো, তাকে গ্রেপ্তার করলো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে যাননি। কিন্তু এই গত 5 বছরে এই ইডি সিবিআই যত মামলা হয়েছে, মামলা বা তল্লাশি, দুটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ঘটনাস্থলে গিয়েছিলেন যখন এদের গ্রেপ্তার হয় বা তল্লাশি চলছে। প্রথমটি আমি বলি, যখন নারদা মামলায় মানে নারদ স্টিং অপারেশনের কেসে সিবিআই যখন তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম বা মদন মিত্র, এই যে বিধায়ক আমাদের কি বলে যে শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক, এদেরকে যখন গ্রেপ্তার করে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন। তো তখন এটা নিয়ে তখন সিবিআই হাইকোর্টে অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তারা পিটিশন করেছিলেন যে আমরা গ্রেপ্তার করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে এসে তিনি একটা অশান্তি সৃষ্টি করেছেন, প্রচুর লোকের ভিড় হয়ে গেছিল, আমরা আসামিদের নিয়ে কোর্টে আসতে পারছিলাম না, বাধা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। মূলত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপিয়েছেন, তৃণমূল কর্মীদের, তার দলের সমর্থকদের সিবিআই বিরুদ্ধে খেপিয়ে আমাদের কাজে বাধা সৃষ্টি করা হয়েছে, এইসব বলে কিন্তু হাইকোর্টে হচ্ছে তারা পিটিশন করেছিল। কি হাইকোর্ট 4 বছরে কি আপনারা শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সে বিষয়ে কোনো হচ্ছে সাজা দিয়েছে বা কিছু? আসলে বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপছন্দ করতে পারেন, 5টা লোক অপছন্দ করতে পারে, যাই করেন, কিন্তু রাজনীতিটার ক্ষেত্রে হচ্ছে তিনি ঠিক হচ্ছে দানটা সেই বুঝে ফেলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হচ্ছে সিবিআই কেসে যখন সুব্রত মুখোপাধ্যায় ববি হাকিমদের গ্রেপ্তার করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে প্রতিবাদটা কিন্তু ওই জায়গায় নিয়ে গেছে। তিনি জানতেন যে তিনি নিজাম প্যালেসে গেলে বা সিবিআই দপ্তরে গেলে এবং সেখানে গিয়ে বিক্ষোভ হলে ইত্যাদি কিছু হলে সেটা নিয়ে সিবিআই হাইকোর্টকে জানাবে, অনেক কিছু করবে টরবে। তা সত্ত্বেও তিনি গিয়েছিলেন, কারণ তার রাজনীতিটা ছিল অন্য জায়গায়। তিনি সেখানে সিবিআই যে অন্যায় করেছে সেই অন্যায়টাকে তিনি এক্সপোজ করতে চাইলেন, মানে তার রাজনীতির অঙ্গ হিসাবে। কারণ তিনি রাজনৈতিক চালে এখনো আমি বলছি বাংলাতে অনেকেই তার কাছে পিছিয়ে আছে। তিনি একটা প্রশ্ন তুলে দিলেন সিবিআই এর গ্রেপ্তার নিয়ে। তিনি বললেন যে এই নারদ মামলাতে হচ্ছে যে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্রদের বা শোভন চট্টোপাধ্যায়দের নাম যেমন ছিল, এই নারদ মামলাতে কিন্তু নাম রয়েছে শুভেন্দু অধিকারী, মুকুল রায়দেরও। তারা আজকে বিজেপিতে আছে বলে তুমি তাদেরকে গ্রেপ্তার করছো না, আমার নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করছো, সিবিআই কে দিয়েছে, বিজেপি এখানে পলিটিক্সটা করছে। এই বার্তাটা হচ্ছে তিনি কিন্তু পৌঁছে দিলেন যে ইচ্ছা করে হচ্ছে সিবিআই তার দলে যারা রয়েছে তাদেরকে করছে না। একই মামলা মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন যে যদি দরকার হয় তুমি সবাইকেই করো, তুমি শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের ছাড় দিচ্ছ আর সুব্রত মুখার্জি, ববি হাকিমদের তুমি জেলে পুড়ছো। এই মেসেজটা তিনি বলার চেষ্টা করছেন, এই পলিটিক্সটা তিনি করলেন। এবং হচ্ছে আমি আইনজীবীদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলি, তারা বলে যে দেখুন, যে কোনো মামলায় ধারা বিধি অনেক কিছু থাকে, আইনের কচকচানি অনেক কিছু থাকে, কিন্তু মামলা যেটা হচ্ছে মেরিট আর স্পিরিট, যে মেরিট ঠিক থাকে মামলা, যে মামলাটা পিটিশন করা হচ্ছে সেটা সত্যি সত্যি যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের সত্যি কোনো ভিত্তি আছে, একটা জিনিস। আর স্পিরিটটা কি, সিবিআই হাইকোর্টে গিয়ে বলতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এসে আমাদের কাজে বাধা সৃষ্টি করেছে, কিন্তু পাশাপাশি এটাও হয়ে গেছে সিবিআই কিন্তু ওইটা পরিষ্কার করতে পারেনি যে কেন একই যাত্রায় পৃথক ফল হলো, যে ববি হাকিম, সুব্রত মুখার্জি গ্রেপ্তার হলো, শুভেন্দু অধিকারী, মুকুল রায় হচ্ছে গ্রেপ্তার হলো না। সেই প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই কে ছিল না। যেমন হাইকোর্টে কাছে মামলা হতে পারে, পিটিশন হতে পারে, কিন্তু বিচারপতিরা তার ঘাসে মুখ দিয়ে চায় না, তারা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের আসল উদ্দেশ্যটা কি। সুতরাং কি এই মামলাগুলো হয়, পিটিশন গুলো হয়, আলটিমেটলি হচ্ছে সেগুলো কিন্তু জলে চলে যায়, কারণ সেগুলোর কোনো ভিত্তি থাকে না। তখন তারা পিঠ বাঁচানোর জন্য সিবিআই যেটা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের দপ্তরে ঢুকে গিয়ে লোকজন নিয়ে এসে ভিড় করে আমাদের কাজে বাধা সৃষ্টি করেছে, আসামিদের বার করতে দিচ্ছে না, অনেক কিছু অভিযোগ করেছিলেন। কিন্তু বিচারপতিরা তো বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের কারণটা কি। তিনি যে একটা সঠিক যে প্রশ্ন তুলেছেন সিবিআই তদন্ত নিয়ে, এবং সিবিআই সেইখানটাতে তার কোনো জবাব নেই। কেন শুভেন্দু অধিকারী বাড়ি বসে আছে আর সুব্রত মুখার্জি জেলে চলে গেল বা ববি হাকিম জেলে চলে গেল। তো যাই হোক, এবার দ্বিতীয় যেটা বলি সেটা হলো যে
এই আমাদের যে আইপ্যাকে ইডির যে রেড নিয়ে। তো এই ইডির রেড নিয়ে আপনারা জানেন হাইকোর্টে গেল, ইডি হাইকোর্টে বললো যে দিল্লিতে যেহেতু সুপ্রিম কোর্টে ইডি পিটিশন করেছে তাই আমরা শুনবো না, সুপ্রিম কোর্ট শুনবে। তো বৃহস্পতিবার দিন হচ্ছে সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি হলো, দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে দুই বিচারপতির যে বেঞ্চে। তো সেখানে অনেক কিছু বলা টলা হলো, মুখ্যমন্ত্রী নিজে চুরি করেছেন, নথিপত্র নিয়ে গেছেন, ল্যাপটপ, প্রতীক জৈনের ল্যাপটপ, মোবাইল নিয়ে গেছেন, ফাইল নিয়ে গেছেন, এসব বলে টলে ইডি পিটিশনে একেবারে মুখ্যমন্ত্রীকে চুরি ডাকাতির অনেক কিছু অভিযোগ করে পিটিশন করলেন। 3 IPS অফিসার, ডিজি রাজীব কুমার, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, এদের বিরুদ্ধে তো অভিযোগ করা হলো যে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হোক, অমুক হোক তমুক হোক, সাসপেনশন হোক, এইসব দিয়ে পিটিশন হলো। তাদের বিচারপতিদের সওয়ালের পরে আমি নির্যাসটাতে আসছি, যেটা হচ্ছে অনেক কিছু সওয়াল হয়েছে। তো ইডি যেগুলো বলতে চেয়েছে যে তাদের তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে পড়েন, তথ্য প্রমাণ সরিয়ে ফেলা হয় যা চুরির সমতুল্য। পিএনএল আইন মেনে হচ্ছে এই মামলার তদন্ত চলছে, তারই অভিযান চলছিল, ইডি করছিল। পুলিশ এবং রাজ্য প্রশাসন একযোগে কাজ করছিল কেন্দ্রীয় সরকারের সংস্থার মনোবলে আঘাত করার জন্য, বৈধ তদন্তে বাধা দেওয়া হয়েছে। তো এইসব ধরনের আমি মেন ক্রাক্স গুলো আপনাদের বললাম। যে চুরি এবং ষড়যন্ত্রের মতো অপরাধ হয়েছে, এফআইআর দায়ের করা অবশ্যই প্রয়োজন। রাজ্য পুলিশের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত অসম্ভব, তাই সিবিআই তদন্ত চাই। মানে সিবিআই এই ঘটনাটা তদন্ত করুক, যেটা আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি, ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে যে ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কলকাতায় পুলিশ কমিশনার গিয়েছিলেন, সিজিও সেক্টর 5 রাজীব কুমার গিয়েছিলেন। এইসব পুলিশ আধিকারিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা তদন্তে বাধা সৃষ্টি করেছেন, তদন্তে সব জিনিসপত্র চুরি করে নিয়েছেন, তার জন্য সিবিআই তদন্ত চাই। এটা হচ্ছে আজকে সওয়ালে হচ্ছে, যেগুলো সওয়াল জবাব হয়েছে তার আমি নির্যাসগুলো বলছি। ইডির পক্ষ থেকে এগুলো বলা হয়েছে এবং রাজ্য পুলিশের বা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইডি এই হানা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কয়লা দুর্নীতির অভিযোগে 2024 সালে, কারণ এই মামলাটা হচ্ছে 2020 সালের নভেম্বর মাসের মামলা, প্রায় 5 বছর অতিক্রান্ত, তারপরে এই আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি করতে এসেছিল। আপনারা জানেন যে ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছিলেন যে 5 বছরের পুরনো মামলা নিয়ে এসে ভোটের মুখে হচ্ছে আমাদের যে ভোট কুশলী সংস্থার অফিসে হানা দিয়ে আমাদের যে নির্বাচন সংক্রান্ত বা আমাদের পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি সংক্রান্ত সেসব নথিপত্র চুরি ডাকাতি করতে এসেছিল ইডিআই। একটা পুরনো 5 বছরের মামলাকে সামনে রেখে এগুলো হচ্ছে রাজনৈতিক স্বার্থে করছে, অমিত শাহ এগুলো করছে, মমতা বন্দ্যোপাধ্যায় এইসব অভিযোগ করেছিলেন। তা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছে, ইডির হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কয়লা চুরির কয়লা দুর্নীতির অভিযোগে 2024 সালের ফেব্রুয়ারিতে শেষ বয়ান রেকর্ড করা হয়েছিল। এতদিন কি করছিল, ভোটের আগেই কেন তল্লাশি? মানে 2 বছর আগে এই মামলাটা, 2 বছর ধরে মামলাটা হচ্ছে, কোনো তদন্ত হয়নি, শেষ বয়ান রেকর্ড হয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে। মানে 2 বছর পরে মধ্যে আর কিচ্ছু হয়নি, কোনো তল্লাশি, কোনো বয়ান রেকর্ড, কাউকে সমন জারি করা কিচ্ছু হয়নি। ওটা 2 বছর বাদে হচ্ছে এইটাতে হঠাৎ কলকাতাতে এবং দিল্লিতে 10টা জায়গা তারা রেড করেছে বলে তাদের দাবি। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আইপ্যাক দপ্তরের দলের সংবেদনশীল এবং নির্বাচনী তহবিল তথ্য রয়েছে। তৃণমূল চেয়ারপারসন হিসেবে দলের গোপনীয় রাজনৈতিক তথ্য রক্ষা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার এবং কর্তব্য। এবং ইডি যেটা পিটিশনে বলেছে যে চুরি ডাকাতি হয়েছে, পুলিশ নিয়ে বল প্রয়োগ করে অমুক প্রমুখ করেছে, তাতে রাজ্য সরকার বলেছে যে ইডির পঞ্চনামাতে, যেটা রেড হলে যে এটা কাগজটা দেওয়া হয়, অনেকে সিজার লিস্ট বলে, ইডি পঞ্চনামা বলে, ইডি সিবিআই। তো ইডির পঞ্চনামাতেই বলা হয়েছে তল্লাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। তাহলে বাধা দেওয়া, চুরি ও জোর করে ঢুকে যাওয়ার অভিযোগ তো পরস্পর বিরোধী। শুধুমাত্র একটি মোবাইল, একটি ল্যাপটপ নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রী একাধিক ডিজিটাল ডিভাইস ও নথি নিয়ে গেছেন বলে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যে। ইডি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয় জায়গাতেই সমান্তরাল ভাবে ব্যবহার করছে, তারা 2 জায়গাতেই ফোরাম শপিং করছে, এই মামলা গ্রহণযোগ্যই নয়। এবং সুপ্রিম কোর্ট 2 তরফের এসব কথাবার্তা শোনার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিছু আইনি ব্যাখ্যা বা আইনি কথাবার্তা বলবেন, কিছু অবজারভেশন দেবেন, এটাই স্বাভাবিক। তো সুপ্রিম কোর্ট বলেছেন যে দেশে আইনের শাসন বজায় রাখা এবং কেন্দ্র রাজ্য সংস্থা যাতে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে তার জন্য এই বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এটা দেখা দরকার যাতে কোনো অপরাধী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যান। তো এটা বলেছে এবং এই মামলা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে। এই প্রশ্নগুলো যদি মীমাংসা না হয় তবে পরবর্তীকালে পরিস্থিতি খারাপ হবে। দেশের এক বা একাধিক রাজ্যে আইন না মানার অবস্থা তৈরি হতে পারে, কারণ দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল সরকার চালাচ্ছে। সুপ্রিম কোর্ট পাশাপাশি যেটা করেছে, পুলিশ এবং
প্রতীক জৈনের পরিবার ইডির বিরুদ্ধে যে 3টি এফআইআর করেছিল সেই এফআইআরটা স্থগিত করেছে, মানে সেই তদন্তটা স্থগিত করেছে পরবর্তী শুনানি পর্যন্ত। আর যে পুলিশকে এবং হচ্ছে প্রতীক জৈন যে পক্ষ ইডির বিরুদ্ধে এফআইআর করেছে আর তাদেরকে হলফনামা দিতে বলা হয়েছে। তো অবভিয়াসলি হচ্ছে প্রতীক জৈন যে বা পুলিশের পক্ষ থেকে হলফনামাতে পুলিশ নিশ্চিতভাবেই বলবে যে সকাল 6:45 ইডি রেড শুরু করেছে, অথচ পুলিশকে জানানো কর্তব্য, পুলিশকে প্রায় 5 ঘন্টা বাজে 11:30টার সময় মেল করে জানানো হয়েছে যে এই জায়গায় রেড চলছে। 5 ঘন্টা ধরে তারা কি করছিল, তাদেরকে তাদের অন্য কি বলে অভিসন্ধি ছিল, এটা হতে পারে। প্রতীক জৈন বলতে পারেন যে 2 বছর ধরে যে মামলার কোনো বয়ান রেকর্ড হয়নি, কোনো সমন জারি হয়নি, শুধুমাত্র তার বাড়িতেই কেন, তাহলে হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লির অন্য কর্তা যারা আইপ্যাকে রয়েছে তাদের বাড়িতে কেন রেড হলো না, শুধুমাত্র কলকাতাতেই কেন রেড হলো এবং কলকাতাতে তার বাড়িতেই কেন রেড হলো, এসব প্রশ্ন ইডি তুলবেই। তো এগুলো পরে যাই না, এরপরে ইডি সুপ্রিম কোর্টে কি বলবে টলবে। কিন্তু যেটা অনেকেই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা যে মমতা বন্দ্যোপাধ্যায় পয়েন্ট অফ নো রিটার্ন, ফিরে আসার কোনো রাস্তা নেই, এই জায়গাটাতে ফেলে দিয়েছেন। এখন মোদী অমিত শাহ কি এই পয়েন্ট অফ নো রিটার্নে যেতে পারবেন? তারা যদি ধরে নি, আমি ধরে নিচ্ছি সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার দিল, তো নরেন্দ্র মোদী অমিত শাহ কি সেন্ট্রাল ফোর্স নিয়ে যে এই ঘটনা নিয়ে হচ্ছে সিবিআই কে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ পেয়েছে সুপ্রিম কোর্টের আদেশে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে, মনোজ ভার্মা, রাজীব কুমারকে কোমরে দড়ি বেঁধে হচ্ছে গ্রেফতার করে নিয়ে গিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকিয়ে দিচ্ছে। মোদী অমিত শাহ কি এই জায়গাটাতে পৌঁছাতে পারবেন? এটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে সেই ধক কি মোদী অমিত শাহ আছে। আমি জানি না, হচ্ছে সেটা মোদী অমিত শাহ বলতে পারবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এখানে যদি তুমি অন্যায় করতে আসছো, যেখানে তুমি গেছো, আমার অনেক মন্ত্রী নেতাকে তুমি দুর্নীতি মামলা গ্রেপ্তার করেছো, আমি সেখানে বাধা দিতে যাইনি, কিন্তু যেখানে তুমি রাজনীতি করতে এসছো তল্লাশির নামে, আমার দলের নথি চুরি করতে এসছো, ডাকাতি করতে এসছো, আমি সেখানে বাধা দেবো। তো আগেও যেটা তিনি নারদ মামলার সময় করেছিলেন, এবারে তিনি করলেন। মাঝখানে কিন্তু কারোর বাড়িতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাননি বা ইডি সিবিআই কে বাধা দেননি, কিন্তু তিনি রাজনীতিটা করেছেন যে এখানে আমাকে এখানে করতে আসলে আমি এটা ছাড়বো না। এবার নরেন্দ্র মোদী অমিত শাহ কি পারবেন কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দড়ি বেঁধে ভ্যানে তুলে গ্রেফতার করে নিয়ে যেতে সিজিও কমপ্লেক্সে, বা রাজীব কুমার, মনোজ কুমারদের তাদের বাংলোতে গিয়ে বাংলো ঘিরে নিয়ে তাদেরকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যেতে? আমি জানি না নরেন্দ্র মোদী অমিত শাহ সেই ধক আছে কিনা বা তারা ভবিষ্যতে করবেন কিনা। তো আজকের সুপ্রিম কোর্টের হালচাল থেকে বোঝাই গেল যে ইডি যতই কিছু দাবি করুক, সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছে যে খেলা কি হয়েছে। কারণ হচ্ছে ইডি যেগুলো এনেছে বা যেসব পিটিশন এনেছে, এগুলো বোঝাই যায় যে কিছুটা গা বাঁচানোর জন্য 5 বছরের পুরনো মামলা, 2 বছর ধরে যে মামলায় হচ্ছে একটা বয়ান পর্যন্ত রেকর্ড হয়নি, হঠাৎ 2 বছর বাদে ইলেকশনে 3 মাস আগে একটা ভোট কুশলী সংস্থা বা একটা রাজনৈতিক দলের ভোট কুশলী সংস্থার দপ্তরে একটা পুরনো মামলা নিয়ে গিয়ে হাজির হলাম, ভেট করলাম। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘাসে মুখ দিয়ে চলেন না, তারাও বোঝেন এবং বুঝতেই পারছেন হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারদ মামলাতে কোনো রকম অ্যাকশন নেয়নি। সুপ্রিম কোর্ট আগামী দিনে কি নেবে আমি জানি না, এটা সুপ্রিম কোর্টের হাতে। তা সেই নিয়ে আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।